2007 সালে সেনাবাহিনীর হস্তক্ষেপকে ফিরে দেখা। বিগত 15 বছরে সেনাবাহিনীর অবস্থান এবং সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা চৌধুরী ফজলুল বারী, যিনি 1/11 শুরুর দিনগুলোই ডিজিএফআই এর ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বে ছিলেন। এছাড়া 11 জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার সময় তিনি 3 বাহিনীর প্রধান সহ অন্যদের সঙ্গে রাষ্ট্রপতির কক্ষে উপস্থিত ছিলেন। দীর্ঘ সাক্ষাৎকারে তিনি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ, জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে অভিযুক্ত করেছেন। এই প্রতিবেদনে জানব অনেক অজানা তথ্য। চৌধুরী ফজলুল বারী প্রশ্ন রেখে বলেন, 2024-এর গণঅভ্যুত্থানের সময় দেশের সংকট বিবেচনায় 3 আগস্ট সেনাপ্রধান দরবার বা মিলিটারি ট্রাম কনফারেন্স ডেকেছিলেন। 1990-এর গণঅভ্যুত্থানের সময়ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন খানও দরবার ডেকেছিলেন, কিন্তু 2007 সালে 1/11 সময় তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ কেন দরবার ডাকেননি? জেনারেল মইন কেন সব অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে তৎকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করেননি? সেটি তার এখতিয়ার, তিনিই তা বলতে পারবেন। 1/11-র পর বিগত 16 বছর সেনাপ্রধানদের ভূমিকা নিয়ে জানতে চাইলে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, সেনাপ্রধানদের নিয়োগ দেয় সরকার। নিশ্চয়ই সরকারের দৃষ্টিতে 24তম অফিসারকেই তারা নিযুক্ত করেছিলেন। পরিতাপের বিষয় হল, জেনারেল মইনকে নিযুক্তির পর হাসিনা সরকার অনেক বিষোদাগার করেছেন তার নিয়োগ নিয়ে। তিনি আবার মইনুর সঙ্গে আতাত করেন। মইনুর পরে সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান জেনারেল মুবিন খান। হাসিনা জেনারেল মুবিনের পর একই কোর্সের জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে নিয়োগ দেন। দেশের সিরিজ বিতর্কিত নির্বাচনগুলোর একটি হচ্ছে 2014 সালের নির্বাচন, যা তৎকালীন সেনাপ্রধানের নির্বাক সহযোগিতায় ঘটেছে। 2014 সালের নির্বাচনকে বলা হয় ফ্যাসিজমের আত্মবিশ্বাসের ভিত্তি। এরপর জেনারেল আজিজ ও জেনারেল শফির ভূমিকা সবাই জানে। জেনারেল আজিজের নিযুক্তি হয়েছিল 9টি ফোর্সের অনেক চৌকস অফিসারকে ডিঙিয়ে। যদিও হাসিনা বিএনপি সরকার কর্তৃক কয়েকজনকে ডিঙিয়ে জেনারেল মইনের নিয়োগের কট্টর সমালোচনা করেন, তা সত্ত্বেও তৎকালীন ক্ষমতাসীন সরকার কেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছিল? 2014 সালের নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়া সত্ত্বেও এতে ইকবাল করিম ভূঁইয়ার সহযোগিতা করায় শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক মনোভাবের বাস্তবায়ন ঘটে, যার ফলে পরবর্তী নির্বাচনগুলোয় ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় থাকার ব্যাপারে শেখ হাসিনা প্রচণ্ড আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তৎপরবর্তীকালে বিভিন্ন সময় সেনাপ্রধান জেনারেল আজিজ এসএম শফিউদ্দিন আহমেদ তারই পদাঙ্ক অনুসরণ করেন, যার ফলে একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে পরবর্তী 1 দশক শাসন করেছে, যেখানে গুম-খুনের ঘটনা ঘটে। এখন তো শুনি ইকবাল করিম ভূঁইয়া বলেন, আরেকটা 111 যেন না হয়। 111-এর সময় উনি কোথায় ছিলেন? 111-এর সময় সাবেক এই সেনাপ্রধানের ভূমিকা কী ছিল? সেনাপ্রধানের সব অপারেশনাল আদেশই সিজিএস বা চিফ অফ জেনারেল স্টাফের মাধ্যমে বাস্তবায়িত হয়। 2007 সালে যখন জরুরি অবস্থা জারি করা হয়, তখন তিনি সিজিএস ছিলেন। উনার কাছে গোয়েন্দা সংস্থা এবং মিলিটারি অপারেশনসও ছিল। সবই তো তার কাছে। সেনাপ্রধান তো চিফ অফ আর্মি স্টাফ, আর উনি ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ। সব অপারেশন করতে হলে তিনি প্ল্যান করে দেবেন। তো সে সময় প্ল্যানগুলো কে করে দিয়েছে? উনি যে এখন বলেন আরেকটা 1/11 হতে দেবেন না, এখন তো সেনাবাহিনী সরকারকে সমর্থন দিচ্ছে। সেনাবাহিনী সমর্থন না দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন থাকতো, পুলিশের কি অবস্থা হয়েছিল? সব কাজেই তো সেনাবাহিনী সমর্থন দিচ্ছে, এটা দেওয়াটা তাদের কর্তব্য। 2007 সালে জরুরি অবস্থা কিভাবে হয়েছে তা জানতে চাইলে ডিজিএফআই এর সাবেক ডিজি ফজলুল বারী বলেন, 2006 সালের শেষের দিক থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তখন বিএনপি নির্বাচিত সরকার ক্ষমতাসীন। তখন হাসিনা ঘোষিত লগি বৈঠার আহ্বানের পর থেকেই মূলত রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিকভাবে সামাল দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছিল। আর রাজনৈতিকভাবে সমাধান সম্ভব না হলে আরও 2টি অপারেশন দেওয়া হয়। বলা হয়েছিল সামরিক আইন জারির কথা। তবে সামরিক আইন যেহেতু বর্তমান পৃথিবীতে অগ্রহণযোগ্য একটি বিষয় এবং তৎকালীন সেনাপ্রধান সামরিক শাসনের ঘোর বিরোধ ছিলেন, তাই সংবিধান সম্মতভাবে জরুরি অবস্থা জারির পরামর্শ দেওয়া হয়। নির্বাচিত সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকারকেও একই প্রস্তাব দেওয়া হয়, যা মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা করে জরুরি অবস্থা জারি করেন।
শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধান মইনুল আহমেদের আঁতাত হয়েছিল কিভাবে জানতে চাইলে সাবেক এই কর্মকর্তা বলেন, সেদিন শনিবার ছিল, ছুটির দিন হওয়া সত্ত্বেও কাজ বেশি থাকায় কিছু ফাইলপত্র নিয়ে ডিজি সিদ্ধান্ত নেওয়ার জন্য তার বাসার অফিসে যাই। এমন সময় আমার একজন অফিসার ফোন করে জিজ্ঞাসা করলেন, আপনি কি ডক্টর গওহর রিজভীকে চেনেন? আমি জবাব দিলাম, আমি উনাকে চিনি না। কেন, কি হয়েছে? তখন তিনি বললেন, উনি তো সাব জেলে যান। আমি তখন জানতে চাইলাম, সাব জেলে কিভাবে যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছে? তিনি বলেন, ব্রিগেডিয়ার আমিন, যার পুরো নাম মেজর জেনারেল এটিএম আমিন, বিগত 7-8 দিন যাবৎ উনাকে নিয়ে যাচ্ছেন। তখন ডিজি ছিলেন জেনারেল গোলাম মোহাম্মদ। তিনিও বিষয়টি জানতেন না। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিজিকে জানাই। তিনি সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন এবং ডক্টর গওহর রিজভীর শেখ হাসিনার সাব জেলে যাওয়ার বিষয়টি সেনাপ্রধান অবগত আছেন বলে জানান। বিষয়টি অত্যন্ত পরিষ্কার যে কোথাও কারো সঙ্গে আলোচনা না করে শুধু তৎকালীন সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে গোপনে আঁতাত করার বুদ্ধি করেন। বিষয়টি সুকৌশলে তৎকালীন ডিজিএফআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল গোলাম মোহাম্মদের আড়ালে রাখা হয়েছিল। আপনি জেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে যেতেন বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, জেনারেল মঈন ও ব্রিগেডিয়ার আমিন যখন গওহর রিজভীর মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে গোপনে আঁতাত শুরু করলেন, তখন আমি সুস্পষ্টভাবে আমার মনোভাব প্রকাশ করে বলি, বিষয়টি মোটেও ঠিক হয়নি। যদি রাজনৈতিকবিদদের সঙ্গে আলোচনা করতে হয় তবে সবার সঙ্গে আলোচনা করা উচিত। একরকম বাধ্য হয়েই ডিজির কথায় সেনাপ্রধান তখন আমাকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেন। প্রথমে এই বিষয়ে আলোচনার জন্য আমাকে কোনো বিষয়বস্তু দেওয়া হয়নি। পরবর্তী সময় ডিজিকে বললে সংস্কারের বিষয়ে আমাকে কয়েকটি পয়েন্ট নিয়ে তার সঙ্গে আলাপ করতে বলেন। সেই অনুযায়ী আমি বেগম জিয়াকে বিষয়গুলো উপস্থাপন করলে প্রায় প্রতিটিতেই তিনি সম্মতি জ্ঞাপন করেন। আমি যখন বিষয়টি ডিজিকে বিস্তারিত জানাই এবং বলি, এই পর্যায়ে বিএনপি নেত্রীর কাছে সিনিয়র কাউকে পাঠাতে সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিনকে পাঠাতে বলেন। প্রথম দিনই আমি তার সঙ্গে যাই। এক পর্যায়ে ব্রিগেডিয়ার আমিনের একটি বিব্রতকর প্রশ্নে ম্যাডাম ক্ষুব্ধ হন। পরে আমি তাকে নিবৃত্ত করি। এর পর দিন থেকে আমার আর যাওয়া হয়নি ম্যাডামের কাছে। পরে আমাকে সেনা সদরে বদলি করা হয়। শেখ হাসিনার বিজয়ের মধ্য দিয়ে ফখরুদ্দিন ও মঈনুদ্দিন পেয়ে যায় সেফ এক্সিট। তাদের আর কোনো অপরাধ রইল না। অন্যদিকে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী পেয়ে গেলেন এমপি হওয়ার টিকিট। ওয়াহিদা পারভিন, আজকাল।